শীতল আদিম অন্ধকারে মোড়া ঘন জঙ্গলের বুক চিরে দিশাহীনভাবে উন্মত্তের মতো দৌড়ে চলেছে ছেলেটা। প্রচণ্ড শ্বাসকষ্টে দম প্রায় বন্ধ হয়ে আসছে তার। বুকের ভেতরটা কেমন যেন জ্বালা জ্বালা করছে। অসম্ভব জল তেষ্টা পেয়েছে তার। তেষ্টায় বুকটা ফেটে যাবে মনে হচ্ছে। জঙ্গলের বুনো ডালপালার খোঁজা লেগে শরীরের অজস্র জায়গায় ছড়ে গিয়েছে। একটা বড় পাথরে হোঁচট লেগে গোড়ালির কাছটা অনেকটা ছেঁচড়ে গেছে। সেখান থেকে রক্ত পড়ছে এখন। কিন্তু তবু থামলে চলবে না, ওকে পালাতে হবে। যেভাবেই হোক পালাতে ওকে হবেই। দৌড়তে দৌড়তেই কান পেতে শোনার চেষ্টা করেও না, মাদলের শব্দটা আর শোনা যাচ্ছে না। ওর বুক চিরে গভীর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই প্রচণ্ড ঠান্ডাতেও ওর সারা শরীর ঘামে ভিজে সপসপ করছে। দাঁড়িয়ে একটু দম নেয় ছেলেটা। আর ঠিক তখনই সেই চেনা গন্ধটা আবার ওর নাকে এসে ঝাপটা মারে। ভীষণ তীব্র অথচ অদ্ভুত মিষ্টি একটা বুনো গন্ধ। এসে গিয়েছে সে। তার বাঁধ ভাঙা উচ্ছৃঙ্খল হাসির মাতাল করা ঢেউ যেন আছড়ে পড়ে জঙ্গলের প্রতিটা রন্ধ্রে। মুহূর্তে খান খান করে দেয় বিস্তৃত বনরাজির অতলান্তিক সীমাহীন নির্জনতা। ছেলেটা বুঝতে পারে আর কোথাও পালানোর উপায় নেই। তার হাত থেকে পালানো যায় না। সে ছেড়ে যায় না, কোথাও যায় না। তাকে ডাকলে সে কি না এসে পারে? অতন্দ্র প্রহরীর মতো আমৃত্যু জেগে থাকে সে। তাকে নিয়ে যায় তার সাথে, তার জগতে। তাকে তো নিজে হাতে আহ্বান জানিয়েছিল সে। ঘুম ভাঙিয়েছিল তার, স্পর্শ করেছিল তার শরীর। সেই স্পর্শের রেশ কি এত সহজে ভুলতে পারে? ছেলেটা জানে এই মুহূর্তে ওর ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে সে। ধীরে ধীরে দুটো নরম হাত ওর কাঁধ স্পর্শ করে। ও চিৎকার করতে যায় কিন্তু পারে না। বহুদূর থেকে ভেসে আসা মাদলের দ্রিম দ্রিম শব্দে একটু একটু করে ঢেকে যায় সমস্ত চরাচর। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন শ্রীয়ের কলমে সুখিয়া মুচির জঙ্গলে। For God's sake यार দীপ প্লিজ ওখানে গিয়ে কিন্তু ওর সব শুরু করিস না ভাই। সংলাপ কিন্তু ঠিকই বলেছে। একে তো অচেনা পাহাড়ি জায়গা, তার উপর আবার ট্রাইবেল এরিয়া। কোনো রকম বেগরবাই হলে না মা কসম কেলিয়ে আংড়া করে ছেড়ে দেবে। তমনীশ আর সংলাপের কথায় দীপ্তেশের ঠোঁটে হালকা একটা অবজ্ঞার হাসি ফুটে ওঠে। হাতে ধরা সিগারেটের টুকরোটায় বেশ আয়েশ করে একটা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে সে বলে, এই করেই না কিচ্ছু হয় না তোদের। সব সালা ভয়ে দিয়ে মরলি আজীবন। আরে বাবা, পাখি পটানোটাও না একটা আর্ট, বুঝলি? আর আমি হলাম সেই আর্টের মাস্টার আর্টিস্ট। মাস্টার আমি কি করব বল? মানে মেয়েরা আমাকে দেখলেই এমন। এই রাখতো তোর ফেরেববাজি মার্কার কথা। তোদের সাথে আসাটাই ভুল হয়েছে। তখন স্টেশনে আর একটু হলে থাপ্পড় খেত। গাড়ির ব্যাকসিটের দিকে মুখ ঘুরিয়ে ঝাঁঝিয়ে ওঠে সংলাপ। যদিও ওর কথায় দীপ বিশেষ কিছু ভ্রুক্ষেপ করে না। সে তখন জ্বলন্ত গাড়ির জানলা দিয়ে ফিল্মি কায়দায় অল্প একটু মাথা বের করে সিটি দিতে ব্যস্ত।
কিন্তু সংলাপের গজগজানি তাতে থামে না। আমার কথা মিলিয়ে নিস তম, এই মালটার জন্য না আমরা কোনোদিন খুব বাজেভাবে কোথাও ফাঁসবো। তুই দেখে নিস, মিলিয়ে নিস আমার কথা। সালা কোথায় বেড়াতে এসে একটু মজ ফজ করবি তা না, 72-এ বুড়োর মতো খালি ভেজার 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 ভেজার, পুরো মুডটাই বিগড়ে দিল। সবাই ঠিকই বলে, তুই না মাইরি সত্যি একটা আস্ত ল্যাবদা কেষ্ট না, নিজে কাউকে পটাবে না অন্যকে শান্তিতে কিছু করতে দেবে। আচ্ছা তুই বলতাম, এই বল, শোন, চোখের সামনে ঝাঁকে ঝাঁকে সুন্দর সুন্দর পাখি উড়লে ধরতে না পারি, দেখতে তো ইচ্ছে করে নাকি? তুই শুধু দেখবি? বাবা, তাহলে তো হয়েইছে। তুই যে ঠিক কি কি করতে পারিস সেটা না মানে গোটা কলেজ জানে। উফ, তোরা একটু থামবি? সালা তখন থেকে দুটোতে মিলে এমন করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস, মনে হচ্ছে যেন নতুন প্রেম করা কপতি। আর দীপ ভাই শোন, আগে তো হোমস্টেটাই পৌঁছোই অ্যাটলিস্ট, তারপর না হয় তোর পাখি ধরার 5টা প্ল্যান করিস। কালিম্পংয়ের বার্মিয়েক ডিভিশনের অন্তর্গত ছোট্ট এক ফালি সাজানো ছবির মতো গ্রাম পবনধুরা। পাহাড়ি গ্রাম, পাহাড়ের খাঁজে খাঁজে জেগে থাকা ছোট ছোট বাড়িঘর, সবুজ পাহাড়ি উপত্যকার বুক চিরে আপন ছন্দে বয়ে চলা তিস্তা নদী, উঁচু উঁচু পাইন আর ধুপি গাছের সারি, বাহারি ফুলের বাগিচা আর জানা অজানা নানান প্রজাতির পাহাড়ি প্রজাপতি। এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যই নাম না জানা ছোট্ট অখ্যাত গ্রামটার মূল আকর্ষণ। প্রায় সারা বছরই এখানে তাই ট্যুরিস্টদের আনাগোনা কম বেশি লেগেই থাকে। তবে ট্যুরিস্ট স্পট হিসেবে পবনধুরাকে এখনো বেশ কিছুটা অফবিটই বলা যায়। ফলে অন্যান্য সমস্ত জায়গার থেকে ট্যুরিস্ট সিজনেও এখানে ভিড়টা খানিক কমই থাকে। আসলে ঘুরতে এসে লোকজনের ভিড় সংলাপের একেবারেই পছন্দ নয়। পাহাড়ে ঘুরতে আসার কথায় সেই প্রথম এই জায়গাটার নাম সাজেস্ট করেছিল। পাহাড়ি অফবিট জায়গা এক্সপ্লোর করা হবে, বেশ একটা থ্রিলিং ভাইব পাওয়া যাবে, শখের অ্যাডভেঞ্চারও হবে খানিক। এইসব ভেবে তমনীশ আর দীপ্তেশও সংলাপের প্রস্তাবে বিশেষ কোনো আপত্তি জানায়নি। দীপ, তম আর সংলাপ তিনজনেই আপাতত কলকাতার একটা নামী ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছে। হোস্টেলে একসাথে থাকার সুবাদেই বন্ধুত্ব। 3 বন্ধুই এক রুমে থাকলেও স্বভাবের দিক থেকে 3 জনের মধ্যে বিশেষ কিছু মিল নেই। দীপ যাকে বলে বড়লোক বাপের পয়সার প্রাচুর্যে বিগড়ে যাওয়া একমাত্র ছেলে। বিড়ি, সিগারেট, মদ থেকে শুরু করে চরস, গাঁজা কোনো কিছুই বাদ নেই তার। প্রতি 2 দিন অন্তর গার্লফ্রেন্ড চেঞ্জ করা কিংবা একসাথে 10-12টা গার্লফ্রেন্ড রাখাকে সে মোটামুটি নিজের স্ট্যাটাসের মধ্যেই গণ্য করে। অন্যদিকে সংলাপ আবার একেবারেই এর উল্টো। সে বলতে গেলে দিনের বেশিরভাগ সময়টা নিজের মতো পড়াশোনা নিয়েই কাটায়। তবে পড়াশোনা ছাড়াও আরও একটা শখ আছে তার। সে কবিতা লিখতে ভীষণ ভালোবাসে, আর এই নিয়ে কলেজের অনেকেই আড়ালে তাকে পোয়েট বলে ঠাট্টা তামাশা করে। অবশ্য তাতে তার যায় আসে না, কারণ সংলাপ পারতপক্ষে দরকার ছাড়া কারো সাথে মেশে না, চুপচাপ নির্বিরোধী স্বভাবে। তমনীশ ওদের থেকে 1 ক্লাস জুনিয়র। মূলত ও আছে বলেই এতদিন ধরে সংলাপ আর দীপের বন্ধুত্বটা কোনো মতে টিকে আছে। নইলে অনেক আগেই একটা দারুণ রকমের দক্ষযোগ্য যে লেগে যেত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গাড়ি থেকে নেমে হোমস্টেটায় পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে যায় ওদের। ঘড়ির কাঁটা এখন 1:30 ছুঁই ছুঁই। লাঞ্চ টাইম হয়ে এসেছে। রুম আগে থেকেই অনলাইনে বুকিং করা আছে, ফলে রুম পাওয়া না পাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আয় হায়, এ তো পুরো কাটার লাগা গরু। কথাটা যাকে উদ্দেশ্য করে বলা সে মেয়েটি এখানকারই স্থানীয় পাহাড়ি যুবতী। এই হোমস্টেতেই মেড সার্ভেন্টের কাজ করে। মেয়েটি সম্ভবত দ্বীপের কথার অর্থ বুঝতে পারে না, তাই মিষ্টি হেসে সহজ পেশাদারি ভঙ্গিতে আপ্যায়ন জানায় ওদের। তম, দেখেছিস? দেখেছিস লাউঞ্জে ঢুকতে না ঢুকতেই শুরু করে দিয়েছে। কি হচ্ছেটা কি? চুপ কর। ফিসফিসে গলায় ওদের দুজনকেই শান্ত করার চেষ্টা করে তমনীশ।
দীপ তখনও আর চোখে তাকিয়ে আছে পাহাড়ি মেয়েটার দিকে। মেয়েটার নরম গোলাপি ঠোঁটের ওই মিষ্টি হাসির দিকে। কাছের টেবিলের উপর ধোঁয়া ওঠা সুপের বাটিটা ঠক করে একটা শব্দ করে নামিয়ে রেখে চলে যাচ্ছিল লোকটা। হঠাৎ কি মনে হতে ওকে পিছন থেকে ডেকে ওঠে তমনীশ। শুনিয়ে লোকটা ঘুরে তাকায় ওদের দিকে। সাধারণ গ্রাম্য পাহাড়ি চেহারা, বয়সের ভারে দেহটা খানিক নুইয়ে পড়েছে সামনের দিকে। কুঁচকে ঝুলে পড়া চামড়ায় অসংখ্য বলিরেখার ছাপ। লোকটার ঠোঁটে একটা মিহি হাসি ফুটে ওঠে। बोले साहब यहाँ घूमने के लिए क्या क्या है? তমর কথায় লোকটার ঠোঁটের কোণে লেগে থাকা হাসির রেখাটা আরো খানিকটা প্রশস্ত হয়। ওদের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে লোকটা। তারপর ভাঙা ভাঙা হিন্দিতে বলে, ओए, घूमने के लिए तो यहाँ बड़ा पहाड़ है साहब, यहाँ मत जी वहाँ घूमिए। किसने मना किया है? वो बस কথাটা বলেই হঠাৎ মাঝপথে থেমে যায় লোকটা। बस बस क्या? সংলাপের প্রশ্নে যেন চমক ভাঙে তার। লোকটা সামান্য ইতস্তত করে, তারপর কি যেন একটা ভেবে নিয়ে বলে, बस वो गांव की एकदम पश्चिम किनारे जो जंगल है वहाँ मत जाना। क्यों क्यों वहां जाना मना है क्या? मना तो नहीं है, मगर वहाँ आप लोगों को देखने जैसा कुछ नहीं मिलेगा। वो जंगल सुखिया मोची का जंगल है। কি কি করছি? ফাজিল গলায় কথাটা বলেই তমর কনুইয়ের খোঁচায় চুপ করে যায় দীপ। বৃদ্ধ তখনও বলে চলেছে, सुखिया मोची पहाड़ का एक जागरूक देवी है। वहाँ हमारे यहाँ के लोग कभी कभार पूजा देने जाते हैं, बाकी वहाँ कोई नहीं जाता। कीड़े मकोड़े और जहरीले सांप मिलेंगे, बस वहाँ नहीं जाना चाहिए, नहीं जाना चाहिए। শেষের কথাগুলো বলতে বলতে বৃদ্ধকে কেমন যেন অন্যমনস্ক দেখায়। उधर मत जाना बाबू, मत जाना उधर, कभी मत जाना। প্রায় আপন মনেই কথাগুলো বলে মাথা নাড়তে নাড়তে চলে যান বৃদ্ধ। সুখিয়া মোচি নামটা কিন্তু হেব্বি জিঙ্কু মারি। নামের মধ্যেই কেমন একটা সুখ সুখ ভাব। বৃদ্ধ চলে যেতেই খানিকটা মজার ছলেই কথাগুলো বলে ওঠে দীপ। ওর বলার ভঙ্গি দেখে তমরও হাসি পেয়ে যায়, তবে সংলাপের মুখের দিকে তাকিয়ে অনেক কষ্টে নিজেকে সামলে নেয় সে। এই অচেনা জায়গায় এসে কোনো রকম ধর্মীয় বিশ্বাস, অচেনা জায়গায় এসে রাখ তোর বুড়ো ভামের মতো কথা। শোন, ওখানে পুজো টুজো হয়, মানে পুজো দিতে সুন্দর সুন্দর মামনিরাও আসে। ও বুড়ো যা খুশি বলো, কুছ পড়ো নেই। হ্যাঁ কি তোরা যাস না যাস, আমি তো বস ওই জঙ্গলে ডেফিনেটলি যাচ্ছি। সুখিয়া না, সুখিয়া বেবি, সুখিয়া বেবি, আই এম কামিং ডিয়ার। Deeptesh Chatterjee is coming for you only. সেই কতক্ষণ ধরে হাঁটছি, আর কত দূর রে বাবা। বিরক্তিটা চেপে রাখতে পারে না তমনীশ, আর ওর কথা শেষ হতেই সংলাপের ঝাঁঝালো গলা শোনা যায়। তা তখন ওই আপত্তার উৎকট তালে তাল মিলিয়ে তোকেই বা নাচতে কে বলেছিল? হ্যাঁ, অ্যাডভেঞ্চার হবে, এখন ঠেলা সামলাও, করো করো, আরও অ্যাডভেঞ্চার করো। সংলাপদের প্রথমটায় প্ল্যান ছিল পবনধুরা থেকে আজ সকাল সকালই পেডংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে, কিন্তু শেষ মুহূর্তে দ্বীপের পীড়াপিড়িতেই সেই প্ল্যান ক্যান্সেল করে নতুন প্ল্যান করতে হলো। ওরা ভেবেছিল মোটামুটি সকাল সকাল বেরোলে হয়তো বুড়ো লোকটার বলা সেই সুখিয়ামচির জঙ্গল ঘুরে লাঞ্চের আগেই ফিরে আসতে পারবে, কিন্তু পাহাড়ের রাস্তায়, বিশেষ করে সেটা যদি অচেনা হয়,
তাহলে প্রি প্ল্যানিং ঠিক কাজ করে না। ব্রেকফাস্টের অপেক্ষা না করেই বেরিয়ে পড়েছিল ওরা। এই জঙ্গলটা পবনধুরার একদম পশ্চিম পাড় ঘেঁষে। গ্রামের সীমানা ঠিক যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে দিগন্ত বিস্তৃত ঘন সবুজ জঙ্গল। জঙ্গলের বুক চিরে বেশ কয়েকটা সরু সরু আঁকা বাঁকা পথ চলে গিয়েছে। রাস্তাগুলো ঠিক মানুষের তৈরি হাঁটা পথ নয়, জন্তু জানোয়ারের চলাচলের ফলেই সম্ভবত এলোমেলোভাবে তৈরি হয়েছে। বৃদ্ধ খুব একটা কিছু ভুল বলেননি। এদিকটায় মানুষজনের আনাগোনা প্রায় নেই বললেই চলে। বড় বড় ডালপালা আর লতাগুল্মের ঝোপঝাড় পেরিয়ে পাহাড়ি জঙ্গলের রাস্তায় হাঁটতে হাঁটতে হাঁপ ধরে যায় ওদের। ঘড়িতে প্রায় 12:30 বাজছে। সকাল থেকে 3-3.5 ঘন্টা ধরে বিস্তর হাঁটাহাঁটির পরেও সেই পুজোর থান তো দূরে থাক, একটা জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত চোখে পড়েনি ওদের। সকাল থেকে স্রেফ 1 কাপ কফি ছাড়া কারোর পেটে কিচ্ছুটি যায়নি। ছোট একটা টিলার উপর ধপ করে বসে পড়ে দি। তারপর ব্যাগ থেকে জলের বোতলটা বের করতে করতে হাঁপ ধরা গলায় বলে, ভাই ওসব দেবী ফেবি দেখে কোনো কাজ নেই আজকে। তার থেকে চল রুমে ফিরে লাঞ্চটা সেরে নিই। খিদে পেয়েছে খুব। খিদের চোটে পেটে মনে হচ্ছে যে ছুঁচোগুলো রয়েছে না, ওগুলো সব সুইসাইড করবে। চল চল চল। এই জন্য না তোর সাথে কোথাও যেতে ইচ্ছে করে না। এতক্ষণ ধরে বেকার হাঁটাহাঁটি করে এখন বলছে নাকি ফিরে যাবে। কোনো মানে হয়? হ্যাঁ, কি ব্যাপার পোয়েট, তোমার হঠাৎ দেবীর কাছে যাওয়ার জন্য এত উতলা হবার কারণটা কি? সেখানে গিয়ে বুঝি দেবীকে কাব্য করে শোনাবে? হ্যাঁ, আরে ঝগড়া পরে করবি, আগে এদিকে আয়। মনে হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তমর গলা শুনে সংলাপ আর দীপ আর একটু সামনে এগিয়ে যেতেই ওদেরও চোখে পড়ে জায়গাটা। মাটি থেকে বড় জোর হাত চারেক উঁচু একটা ছোট পাথরের গুহা। গুহার ঠিক সামনেটায় লাল কাপড় জড়ানো কয়েকটা মাঝারি সাইজের পাথর দাঁড় করানো। শুকনো লতানো ডালপালা দিয়ে গুহার মুখটা কিছুটা আড়াল করা। বাইরে থেকে হঠাৎ এক ঝলক দেখলে আলাদা করে গুহা বলে বোঝা নাও যেতে পারে। তবে জায়গাটা দেখে সব মিলিয়ে আর যাই হোক, ঠিক মন্দির গোছের কিছু বলে মনে হয় না। সংলাপ ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে পরপর বেশ কয়েকটা ছবি তোলে জায়গাটার। যা চল, এই নাকি সেই দেবীর মন্দির? এখানে তো পুজো দিতে আসা মামুনি দূরে থাকা একটা মাছি পর্যন্ত আসবে না। এই দেখতে এত দূর কষ্ট করে এলাম। এসেই যখন পড়েছি তখন ভেতরটা বরং ঘুরেই আসি। কি বলিস? তমর কথায় আপত্তি করে না সংলাপ। প্রায় নিমপাতা জীবনের মতো তেতো মুখ করে দীপও অনুসরণ করে ওদের। গুহার ভিতরটা দিনের বেলাতেও বেশ অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। একটা বেইজে ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগে। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে নেয় ওরা, আর অন করতেই গুহার দেওয়ালের গায়ে বিচিত্র কিছু সাদা আলপনা, জায়গায় জায়গায় সিঁদুরের লালচে দাগ চোখে পড়ে। গুহার ছাদ থেকে বেশ কয়েক জায়গায় ছোট ছোট নুড়ি বাঁধা লম্বা লাল সুতো ঝুলছে। ভেতরে কোথা থেকে যেন মাঝে মাঝে জলের ফোঁটা পড়ার মতো টুপটাপ শব্দ আসছে কানে। সংলাপ ফ্ল্যাশ অন করে গুহার ভেতরের কয়েকটা স্ন্যাপ নিয়ে নেয় ক্যামেরায়। প্রায় মিনিট খানেক হাঁটার পর গুহাটার একদম ভেতরে এসে পৌঁছয় ওরা। এই জায়গাটা বেশ খানিকটা চওড়া, ছাদটাও অনেকটাই উঁচু। প্রথমটায় অন্ধকারে কিছুই ভালো করে চোখে পড়ে না ওদের। তারপর 3-3টে ফ্ল্যাশ লাইটের আলোয় ওরা ভালো করে ঘুরে ফিরে দেখতে থাকে জায়গাটা। তখনই প্রথমবারের জন্য মূর্তিটা চোখে পড়ে ওদের। আন্দাজ 2.5 কি 3 ফুট উঁচু একটা পাথরের দেবী মূর্তি।
মূর্তিটার বয়স আজ আর সঠিক করে বলা যায় না। গুহারি পাথর কেটে কোনো এক অজানা শিল্পীর হাতের অপরূপ দক্ষতায় তৈরি। কুচকুচে কালো নিরেট পাথরের নিখুঁত শরীর, ঢেউ খেলানো চুলের রাশি নেমে এসেছে প্রায় কোমর পর্যন্ত। বুকের কাছে একটা কাঁচুলি আর কোমরবন্ধনী ছাড়া শরীরে আর কোনো পোশাকের চিহ্ন নেই। নিরেট প্রস্তর নির্মিত শরীরে জেগে আছে যৌবনের উদ্ধত ভঙ্গি। তার গলায় আর হাতে রয়েছে কিছু শুকনো বুনো ফুলের অলংকার, পাথরের তৈরি, অথচ কি অদ্ভুত প্রাণবন্ত তার চাহনি। মূর্তিটাকে এক ঝলক দেখলে জীবন্ত কোনো পাহাড়ি উপজাতির রমণী হিসেবে ভুল করাটা অসম্ভব কিছু নয়। বেশ কিছুক্ষণ তন্ময় হয়ে মূর্তিটার দিকে তাকিয়ে থাকে ওরা। Wow, man. It's amazing. দীপই প্রথম নীরবতা ভেঙে অস্ফুটে উচ্চারণ করে কথাটা। তারপর বাকিদের উত্তরের অপেক্ষা না করে কয়েক পা এগিয়ে যায় মূর্তিটার দিকে। তার শরীরের উন্মুক্ত অংশে আলতো করে হাত ছোঁয়ায়। এতক্ষণে বুঝলাম জায়গাটার নাম সুখিয়ামুচি কেন। হোক পাথরের, তবু একদম মাখনের মতো। মায়ের দেখেও শোক। আসলে কোনো চিড়িয়ার দেখা পাইনি তো। কি হয়েছে? স্বয়ং দেবীকে তো দেখতে পেলাম। ভাই চল এখান থেকে। আমার কেন জানি না জায়গাটা বিশেষ ভালো লাগছে না। সব কিছু নিয়ে না ইয়ার কি ঠিক নয়। চল ফিরে যাই। চল চল। সংলাপের গলাটা হঠাৎ করেই কেমন যেন অন্যরকম শোনায়। ওর চোখে মুখে একটা চাপা আশঙ্কার ছাপ ফুটে ওঠে। বন্দর কে জানে আদরক কা স্বাদ। তোর যেতে ইচ্ছা হচ্ছে তুই যা, আমি তো এখন আমার জানে মনের সাথে সেলফি তুলব। বলেই মোবাইলের সেলফি ক্যামেরাটা অন করে মূর্তিটার সাথে ঘনিষ্ঠ হয়ে বেশ কয়েকটা ছবি তুলে দীপ। সংলাপের মুখের ওপর অজানা একটা অন্ধকারের ছায়া ক্রমশ যেন আরো খানিকটা গাঢ় হয়ে ওঠে। আমার কথা শোন। সামথিং ইজ রং অ্যাবাউট দিস প্লেস। কিছু একটা গন্ডগোল আছে এখানে। এভাবে সব কিছু নিয়ে ইয়ার্কি করাটা ঠিক হচ্ছে না। চল ফিরে যাই। সংলাপের কথার উত্তরে দীপ আবার কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই চিৎকার করে ওঠে তম। সরে যা, পিছে। তমর আচমকা চিৎকারে নিজের পায়ের দিকে চোখ চায় দীপের, আর সেদিকে চোখ পড়তেই মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় দেখে একটা মোটা পাহাড়ি তেঁতুল বিছে সর করে চলে যাচ্ছে। তুই ঠিক করে ছবিগুলো তুলেছিলিস? দীপের প্রশ্নে সংলাপ কোনো উত্তর দেয় না। তাকে কেমন অন্যমনস্ক দেখায়। আরে হ্যাঁ, আমার সামনেই তো তুললো ছবিগুলো। তাছাড়া তুই নিজেও তো কতগুলো সেলফি তুললি, সেগুলোই বা কোথায় গেল? আমারও তো সেটাই মাথায় ঢুকছে না কিছুতেই। ক্যামেরা, মোবাইল সব জায়গা থেকে একসাথে ডিলিট হয়ে গেল ছবিগুলো। অদ্ভুত কোইন্সিডেন্স। ডিনার সেরে রুমের বাইরে ছোট্ট কাঠের বারান্দাটায় বসে আড্ডা দিচ্ছিল ওরা তিনজন। দুপুরে কেভের ভেতরে সেই তেঁতুল বিছেটাকে দেখার পর কারোরই আর ওখানে অপেক্ষা করার ইচ্ছে বা সাহস কোনোটাই হয়নি। স্বাদ করে কেই বা বিছের কামড় খেতে চায়। রুমে ফিরতে ফিরতে প্রায় 3টে বেজে গিয়েছিল। কিরে, তোর আবার কি হলো? তখন থেকে অমন গোম মেরে বসে আছিস কেন? হ্যাঁ, না আমি ভাবছিলাম অন্য কথা। ওই বিছেটা হঠাৎ করে ওখানে কোত্থেকে গেল বলতো? মানে আমি তো তার একটু আগেও ওখানে তাকিয়েছিলাম। বিশ্বাস করো ওখানে কিছু ছিল না। এতে আবার ভাবার কি আছে? পাহাড়ি গুহা, স্যাঁতস্যাঁতে মেঝে, তার উপর লোক চলাচল প্রায় নেই বললেই চলে। এসেছে হয়তো কোথা থেকে। হাতের আঙুলের মাঝে কিছু একটা জিনিস নাড়াচাড়া করতে করতে খুব হালকা মেজাজে উত্তর দেয় দীপ।
ওর হাতের জিনিসটার দিকে চোখ পড়তেই কেমন যেন চমকে ওঠে সংলাপ। তোর হাতে ওটা কি? আরে এটা আমার ডার্লিং এর হাতে ছিল, আসার সময় টোকেন অফ লাভ হিসেবে নিয়ে এসেছি। ভালো করেছি না? এতক্ষণে তমরও চেনা লাগে জিনিসটা। লাল রঙের মেয়েদের হাতের চুড়ির মতো গোলাকার একটা জিনিস, অনেকটা মাখড়ির মতো, সাধারণত পাহাড়ি মহিলাদের হাতে দেখা যায়। আরে এটাকে তো আজ সকালেই গুহার ভেতরে সেই দেবী মূর্তির হাতে দেখেছিল ওরা। কোনো এক ফাঁকে সেটাকেই খুলে এনেছে দীপ। এটা আমার জানে মানে স্মৃতিচিহ্ন বলে হাতে ধরা জিনিসটায় আলতো করে ঠোঁট ছোঁয়ায় দীপ। আর সাথে সাথেই ওর মনে হয় অদ্ভুত একটা জীবন্ত শীতল স্পর্শ যেন ওর ঠোঁট ছুঁয়ে যায়। বহু দূর কোনো পাহাড়ের চূড়া থেকে মন মাতাল করা মাদলের দ্রিম দ্রিম সুর ভেসে আসছে, আর তার সাথে সাথে তাল মিলিয়ে খুব মৃদু স্বরে কারা যেন সমবেত কণ্ঠে অদ্ভুত দুর্বোধ্য কোনো অজানা ভাষায় কি সব মন্ত্র উচ্চারণ করে চলেছে। খুব কাছেই কোথাও একটা বুনো ফুল ফুটেছে, তার মিষ্টি গন্ধ এসে নাকে লাগছে। গন্ধটা ভীষণ তীব্র আর কেমন অদ্ভুত ঝিম ধরানো। সমস্ত শরীর অবশ হয়ে আসে, কি এক অজানা নেশায় যেন অস্থির হয়ে ওঠে মন। তার মাঝেই হঠাৎ নুপুরের শব্দের মতো রুমঝুম একটা শব্দ শোনা যায়। ক্ষীণ শব্দটা, কিন্তু স্পষ্ট। একবার নয়, পরপর বেশ কয়েকবার শব্দটা শুনতে পায় ও। খুব ধীর লয় কেউ যেন এক পা করে ওর দিকেই এগিয়ে আসছে। নিকষ অন্ধকার কুয়াশায় ঢেকে আছে সমস্ত চরাচর, কাউকেই চোখে পড়ে না। রুমঝুম শব্দটা আরো কাছে এগিয়ে এসেছে এখন। মন মাতাল করা সেই মিষ্টি বুনো ফুলের গন্ধটাও যেন বেড়ে উঠছে। হঠাৎ খুব কাছেই সেতারের টুংটাং শব্দের মতো মৃদু রিনরিনে অথচ গাঢ় শীতল স্বরে খিলখিল করে হেসে ওঠে কেউ। কি অদ্ভুত মোহময়ী সেই সুরেলা হাসির শব্দ। বুকের ভিতরের রক্ত যেন মুহূর্তে দুলে ওঠে। কিছু একটা বলতে চায় ও, কিন্তু পারে না। ওর গলা চিরে এক ফোঁটাও শব্দ বের হয় না। অন্ধকারের পর্দা ছিঁড়ে একটু একটু করে ফুটে ওঠে একটা অস্পষ্ট আবছা নারী মূর্তি। তার প্রায় আদুল শরীরে জেগে আছে যৌবনের উন্মত্ত মাদকতা, ঠিক যেন বিষাক্ত কোনো হিলহিলে সরীসৃপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার উদ্ধত বক্ষযুগল। এক পা করে তার ভীষণ কাছে এগিয়ে আসে সে, এতটাই কাছে যে তার ঘন নিঃশ্বাসের শীতল স্পর্শ এসে ওর চিবুক ছুঁয়ে যায়। সেই তীব্র মিষ্টি গন্ধের আবেশে ওর বুকের ভেতরটা মুহূর্তে শিরশিরিয়ে ওঠে। খুব আলতো একটা মিহি পেলব স্পর্শ ওর সমস্ত শরীরে যেন নিজের চিহ্ন আঁকে। দীপের গলা চিরে অস্ফুটে বেরিয়ে আসে শব্দটা। স্বপ্ন। এতক্ষণ ধরে তবে স্বপ্ন দেখছিল। বিছানার উপর উঠে বসে দীপ। পাশের বিছানা দুটোয় সংলাপ আর তম নিঃসাড়ে ঘুমোচ্ছে। মাথার ভেতরটা কেমন ফাঁকা লাগে ওর। সিগারেট খেতে ইচ্ছে করছে ভীষণ। দরজাটা বাইরে থেকে আলতো করে ভেজিয়ে দিয়ে পায়ে পায়ে বাইরের বারান্দায় বেরিয়ে আসে দীপ।
শিরশির করে ভিজে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গায়ের শালটা আর একটু ভালো করে জড়িয়ে নিয়ে সিগারেটটা ধরিয়ে রেলিংয়ের একপাশে হেলান দিয়ে দাঁড়ায়ও। আর তখনই শব্দটা কানে আসে ওর, খুব ক্ষীণ অথচ ভারী স্পষ্ট একটা রুমঝুম শব্দ, ঠিক যেন নূপুর পায়ে আপন মনেই হেঁটে বেড়াচ্ছে কেউ। পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে সময় দেখে দীপ। রাত প্রায় 2:45 বাজছে। এত রাতে কে জেগে এই হোমস্টেতে? কোনো বোর্ডার? তবে শব্দটা যখন নূপুরের, তখন আগন্তুক নিঃসন্দেহে কোনো মেয়ে। কথাটা ভাবতেই দীপের ঠোঁটের কোণে মুচকি একটা হাসির রেখা খেলে যায়। চারিদিক শুনশান, খাঁ খাঁ করছে, কোথাও কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। রুমঝুম শব্দটা আবারও কানে আসে দীপের। শব্দটা টানা বারান্দাটার একদম শেষ প্রান্ত থেকে আসছে। দূর থেকে মনে হচ্ছে অস্থির পদক্ষেপে যেন কেউ পায়চারি করে চলেছে ওখানে। খুব সন্তর্পণে চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে পায়ে পায়ে সেদিকেই এগিয়ে যায় দীপ। আর একটু এগোতেই একটা অদ্ভুত মিষ্টি গন্ধর নাকে এসে লাগে। কোনো পাহাড়ি বুনো ফুলের গন্ধ সম্ভবত। আশপাশে কোথাও থেকে আসছে। কিন্তু একই একটু আগের স্বপ্নে দেখা সেই নারী ছায়ামূর্তি এখন দ্বীপের থেকে মাত্র কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে। অন্ধকারে অস্পষ্টভাবে তার অবয়বটা চোখে পড়ে ওর। আর পলকেই ওর সমস্ত শরীর জুড়ে মৃদু একটা শিহরণ খেলে যায়। এই প্রচণ্ড ঠান্ডাতেও সেই রহস্যময়ী ছায়ামূর্তির শরীরে শুধুমাত্র একটা কাঁচুলি আর কোমর বন্ধনী ছাড়া আর কিচ্ছু নেই। প্রায় আদুল শরীরে অন্ধকার যেন লুকোচুরি খেলে বেড়াচ্ছে। কোমর অবধি নেমে আসা এক মাথা ঢেউ খেলানো চুলগুলো মৃদু বাতাসের ধাক্কায় অল্প অল্প উঠছে। মনে মনে অবাক না হয়ে পারে না দীপ, মেয়েটার কি ঠান্ডাও লাগছে না? পোশাক দেখে তো স্থানীয় কোনো আদিবাসী যুবতী বলেই মনে হচ্ছে। এত রাতে এই হোমস্টের ভিতরই বা এলো কি করে? এক্সকিউজ মি, শুনছেন? ছায়ামূর্তিকে উদ্দেশ্য করে অস্ফুট স্বরে ডেকে ওঠে দীপ। অজানা উত্তেজনায় ওর কণ্ঠস্বর কেঁপে যায়, কিন্তু ছায়ামূর্তির দিক থেকে কোনো উত্তর পাওয়া যায় না। শুধু নূপুরের রুমঝুম শব্দ করে দ্বীপের থেকে আরো কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় সে। তারপর হঠাৎই চাপা কণ্ঠে খিলখিলিয়ে হেসে ওঠে। কি এক অপার্থিব মাদকতা মিশে আছে সেই হাসির সুরে। একটু আগের দেখা মাদলের দ্রিম দ্রিম সুর এখন দ্বীপের বুকের ভেতরেই সহসা বেজে ওঠে যেন। কিরে, এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছিস? পিছন থেকে হঠাৎ একটা ডাক শুনে চমকে পিছনে ফেরে দীপ। তমনীশ কখন যেন নিঃসারে ওর ঠিক পিছনেই এসে দাঁড়িয়েছে। আরে ঘুম আসছিল না, একটা সিগারেট ধরাবো বলে বারান্দা এলাম, আর তখনই এই ফুলঝুরির সাথে দেখা। ফুলঝুরি? কে ফুলঝুরি? আরে দেখতে পাচ্ছিস না, আমার পেছনেই। কথাটা বলে চোখ টিপে চটুল একটা ইশারা করে দীপ। তারপর পিছনে ঘুরে কিছু একটা বলতে যায়, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য ওর মুখে আর একটাও কথা সরে না। কোথায় কে? একটু আগে অন্ধকারের মধ্যে সেই রহস্যময়ী ছায়ামূর্তি যেখানে দাঁড়িয়েছিল, সে জায়গাটা এখন খাঁ খাঁ করছে। গাঢ় অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই সেখানে। একটু আগেই তো এখানে ছিল। কে ছিল? কার কথা বলছিস? উত্তর দেয় না দীপ। তবে কি মাঝরাতে ঘুমের ঘোরে ভুল দেখেছে ও?
এতটা চোখের ভুল? ওর মাথার ভিতরে সবকিছু কেমন যেন ধোঁয়াটে মনে হয়। গত রাতে ঠিকভাবে ঘুম না হওয়ার কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, আজ সকাল থেকেই দীপের শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। লনে পাতা কাঠের বেঞ্চটায় বসে আনমনে ধোঁয়া ওঠা কফির পেয়ালাটায় আলতো করে একটা চুমুক দেয়। আর তখনই দোতলার ঘর থেকে একটা চিৎকারের শব্দ আসে। আচমকা চিৎকারের শব্দে পেয়ালা থেকে খানিকটা গরম কফি দীপের হাতে চলকে পড়ে। তম ওর পাশেই বসেছিল। চিৎকারের শব্দটা ওর কানেও গিয়েছে। সংলাপের গলা। ওদেরকে নিচে যেতে বলে বাথরুমে ফ্রেশ হতে গিয়েছিল সংলাপ। সংলাপের চিৎকারে দীপ আর তম দুজনেই তাড়াতাড়ি কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। উঠতে বারান্দাতেই সংলাপকে দেখতে পায় ওরা। ওর গলায় একটা আধ ভেজা টাওয়াল, মুখে তখনও শেভিং ক্রিম লেগে। বারান্দায় বসে থাকা দু একজন বোর্ডার বেশ কৌতূহলী দৃষ্টি নিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে এখন। কি রে, কি হয়েছে? হঠাৎ করে ওভাবে চিৎকার করলি কেন? প্রথমটায় ওর কথায় কোনো উত্তর দেয় না সংলাপ। পরিবর্তে ওর দু চোখে অজানা একটা চাপা আতঙ্কের ছায়া খেলে যায়। এই কি রে, কি হয়েছে? আর বলবি তো? আমি আমি বাথরুমে শেভ করছিলাম, তো আমার রেজারটা কাজ করছিল না, তাই ভাবলাম ভাবলাম তো তোরটা ইউজ করি, তাই বাথরুম থেকে বেরিয়ে তোর ব্যাগটা আমি খুলেছিলাম। কিন্তু 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 কি, তোর তোর ব্যাগটা খুলতেই দেখি সেই চুড়িটা যেটা তুই কাল ওই গুহাটা থেকে নিয়ে এলি, ওটা পেলাম। তো তাতে কি হয়েছে? ওটা আমি রেখেছিলাম ব্যাগে, এতে এমন চিৎকার করার কি আছে? আরে শোন শোন, কথাটা শোন। ওই চুড়িটার গায়ে রক্ত লেগে আছে। আমি নিজের চোখে দেখেছি ওর রক্ত ওখানে, চুড়িটা থেকে ফোটায় ফোটায় রক্ত চুইয়ে পড়ছে। রক্ত রক্ত কোথা থেকে আসবে? সকাল সকাল গাঁজা ফাজা টেনেছিস নাকি? কি সব উল্টো পাল্টা বকছিস? আরে কোথায় রক্ত? এই তো চুড়িটা যেমন ছিল তেমনই আছে। তুই মারি সত্যি দিন তো সব হাবি যাবি কবিতা ফবিতা লিখে তোর মাথাটা পেগলে গেছে পুরো একদম। সংলাপ তখনও রুমের দরজার কাছে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে চাপা আতঙ্ক আর অবিশ্বাসের ছাপ। কিন্তু আমি স্পষ্ট দেখেছিলাম রক্ত। আপন মনেই কথাটা বিড়বিড় করে ওঠে সংলাপ। আর তখনই দরজার বাইরে থেকে একটা পরিচিত কণ্ঠস্বর আসে। सही नाच है, ये लोगों ने अच्छा नहीं किया। সেই দিনের সেই বৃদ্ধ বেয়ারাটা। লোকটার চোখ দুটো এখন অদ্ভুত ঘোলাটে আর নিষ্প্রভ। তার বৃদ্ধ বলিরেখাক্রান্ত মুখটাতে একটা অচেনা অভিব্যক্তি ফুটে উঠেছে। কণ্ঠস্বরে মিশে আছে অদ্ভুত শীতলতা। কথা বলতে বলতে কখন যেন চৌকাঠ পেরিয়ে ঘরে এসে দীপের একদম কাছে গিয়ে দাঁড়িয়েছে সে। বৃদ্ধের কথাগুলোয় কেমন যেন অস্বস্তি লাগে দীপের। क्या इधर क्या चाहिए? हमने बुलाया क्या आपको? नहीं बुलाया ना, तो फिर यहाँ क्या कर रहे हो? जाइए जाइए ऐसे, अरे जाइए जाइए, बोला ना जाइए। প্রায় কুকুর বিড়াল তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বৃদ্ধকে চলে যেতে ইশারা করে দীপ। যদিও তাতে বৃদ্ধের বিশেষ কোনো পরিবর্তন দেখা যায় না। ঘরের মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে আবার বলে ওঠে,
सही नहीं किया, उसकी नींद तोड़ के बिल्कुल भी सही नहीं किया। वो जाग चुकी है वो, और अब वो किसी को नहीं छोड़ेगी, किसी को भी नहीं। मरोगे सब मरोगे, सब मरोगे। ছাড় তো, কোথাকার কোন হাত পাগলা বুড়ো কি বলেছে তার ঠিক নেই, সেই নিয়ে ফালতু মাথা ঘামিয়ে লাভ আছে? দ্বীপেদের গাড়িটা এখন আঁকা বাঁকা সর্পিল রুক্ষ পাথুরে পাহাড়ি রাস্তা পেরিয়ে ছুটে চলেছে পেডংয়ের দিকে। 2 দিন পেডংয়ে কাটিয়ে কাগে যাওয়ার ইচ্ছা আছে ওদের। হোমস্টে থেকে দেওয়া গরম গরম মোমো দিয়ে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছে ওরা। রাস্তার মাঝে মাঝেই বড় বড় বোল্ডার চোখে পড়েছে। গাড়িটা বারবার হালকা ঝাঁকুনি দিয়ে পথের রুক্ষতার অস্তিত্বকে জানান দিয়ে যাচ্ছে। বহু দূরে পাহাড়ের ধাপে ধাপে সবুজ ফসলের ক্ষেত আর সারি সারি ছোট ছোট বাড়িঘর জেগে আছে। বাদ দে তম, ওটা চিরকালীন না ভিতুর ডিম, ওকে কিছু বলেই কোনো লাভ হবে না। তবে ও যাই বলুক, আমি কিন্তু আমার জানে মানে টোকেন অফ লাভ সাথে নিয়ে যাব। আরে ভাই, এত সুন্দর একটা থ্রিলিং অ্যাডভেঞ্চার হলো, পাহাড়ি গুহা, অজানা সুন্দরী দেবী, তার একটা মেমোরি থাকবে না? এমনিতে তো ছবি টবিগুলো সব মায়ের ভোগে গণ, ভাগ্যিস এটা এনেছিলাম, তাই একটা চিহ্ন থেকে যাবে অ্যাটলিস্ট। গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে মুখ করে চুপচাপ বসেছিল সংলাপ। তম বা দ্বীপ কারো কথাতেই ওর মুখের অভিব্যক্তির কোনো রকম পরিবর্তন ঘটে না। সকালের ইনসিডেন্টের পর থেকেই কেমন নিষ্পৃহ হয়ে আছে ছেলেটা। শুধু বেরোনোর আগে দ্বীপকে ওই গুহা থেকে আনা জিনিসটা ফেলে দেওয়ার জন্য বার কয়েক পিড়াপিড়ি করেছিল সে। বলাই বাহুল্য, দ্বীপ ওর সেই অনুরোধে বিন্দুমাত্র কর্ণপাত করেনি। গাড়িটা হঠাৎ একটা প্রবল ঝাঁকুনি দিয়ে ব্রেক কষে দাঁড়ায়। ড্রাইভার জানান দেয় ওদের গন্তব্য উপস্থিত। সংলাপ তখনও একইভাবে স্থির হয়ে বসেছিল। কিরে, আরে বসে রয়েছিস কেন? না, আমরা এসে গেছি। সংলাপ ঘোলাটে চোখ মেলে তাকায় ওদের দিকে, তারপর অস্ফুট স্বরে বলে, শুধু আমরা নই, সেও এসেছে আমাদের সাথে। দ্বীপ বা তম কারো মাথাতেই ওর কথার সারমর্ম কিছুই ঢোকে না প্রায়। মানে কে আবার আসবে? কার কথা বলছিস? উত্তর দেয় না সংলাপ। ওর ঠোঁটের কোণে ধীরে ধীরে অদ্ভুত একটা বাঁকা হাসির রেখা ফুটে ওঠে। আর ঠিক তখনই দূরে কর্কশ স্বরে কোনো অচেনা পাহাড়ি পাখির ডাক শোনা যায়। আজ পূর্ণিমা, জ্যোৎস্নার নরম স্পর্শ মেখে আর রং বেরঙের বুনো ফুলের বাহারে রাতের রহস্যময় পাহাড় প্রকৃতি মেতে উঠেছে অচেনা কোনো সাজে। চাঁদের রূপলি আভায় কেমন মায়াময় হয়ে আছে সমস্ত চরাচর। মাঝরাতে ঘুমটা হঠাৎ ভেঙে যায় দ্বীপের, আর ভাঙতেই শব্দটা কানে আসে ওর। অদ্ভুত চাপা একটা ঘর ঘর শব্দ, ক্ষীণ হলেও ভালো করে শুনলে বোঝা যায়। হিম শীতল কুয়াশার চাদর মুড়ি দিয়ে গাঢ় ঘুমে ডুবে আছে গোটা পাহাড়। ঘরের হালকা পাওয়ারের নাইট বাল্বটা কোনো কারণে এখন আর জ্বলছে না। কাছের জানলা দিয়ে চাঁদের রূপলি আলো এসে বিছানায় পড়েছে। সেই আলোতেই তমর বিছানাটা চোখে পড়ে দ্বীপের। সেটা এখন ফাঁকা। রুমের দরজাটা বাইরে থেকে আলতো করে ভেজানো। তম মনে হয় কোনো কারণে বাইরে গিয়েছে। সংলাপ ওপাশের দেওয়ালের দিকে মুখ ফিরে শুয়ে।
ঘরের ওপাশটা আবছা অন্ধকারে ঢেকে আছে। সেখান থেকেই আসছে শব্দটা। শব্দটা অনেকটা কুকুর বা এই জাতীয় কোনো প্রাণীর চাপা গর্জনের মতো, আর সেই সাথে একটা ভ্যাপসা বুনো গন্ধ দ্বীপের নাকে এসে লাগে। হঠাৎ একটা সম্ভাবনার কথা বিদ্যুৎ স্পৃষ্টের মতো ওর মাথায় খেলে যায়। কথাটা মাথায় আসতেই এই ঠান্ডাতেও দ্বীপের শরীর ঘেমে ওঠে, কারণ এসব বুনো কুকুর অনেক সময়তেই বেশ হিংস্র হয়। এই সংলাপের দিক থেকে কোনো উত্তর পাওয়া যায় না। ঘুমোচ্ছে। কিরে, শুনছিস? আবারও একবার ওকে জাগানোর চেষ্টা করে দ্বীপ, কিন্তু কোনো উত্তর আসে না। দ্বীপের গলার কাছটা কেমন শুকিয়ে এসেছে। পাশের টেবিলে রাখা টেবিল ল্যাম্পটা অন করার চেষ্টা করে ও, একবার দুবার, কিন্তু সুইচের নিষ্ফল খুটখাট শব্দ ছাড়া আর কোনো লাভ হয় না। মনে হয় বাংলোতে কোনোভাবে পাওয়ার কাট হয়েছে, সে কারণেই আলো জ্বলছে না হয়তো। অগত্যা উপায়ান্তর না দেখে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে ত্রস্ত পায়ে নিঃশব্দে বিছানা ছেড়ে নেমে আসে দ্বীপ। তারপর পায়ে পায়ে এগিয়ে যায় সংলাপের বিছানার দিকে। সংলাপকে আলতো একটা ঠেলা দেয়। সংলাপ। এবারেও কোনো উত্তর পাওয়া যায় না। চারিদিক যেন বড় বেশি নিস্তব্ধ। পৃথিবীর সমস্ত নৈঃশব্দ যেন আজ এই মুহূর্তে এই ছোট্ট এক ফালি ঘরটায় এসে জমা হয়েছে। একটু আগের বিশ্রী ভ্যাপসা গন্ধটা এখন যেন আগের চেয়ে আরো কয়েক গুণ বেশি তীব্র। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় দ্বীপ। জন্তুটা এখানেই আশেপাশে কোথাও লুকিয়ে নেই তো? ভাবতেই পায়ের নিচ থেকে সরীসৃপের মতো ঠান্ডা হিলহিলে একটা স্রোত যেন দ্বীপের শিরদাঁড়া বরাবর উঠে আসে। মোবাইলের ফ্ল্যাশটা মেলে ধরেও চারদিকটা একবার ভালো করে দেখার চেষ্টা করে। ফ্ল্যাশ লাইটের উজ্জ্বল সাদা আলোয় ঘরের কোণে জমে থাকা অন্ধকার যেন এক নিমেষে ছোট্ট শিশুর মতো জড়সড় হয়ে লুকিয়ে পড়ে। কিন্তু না, কোথাও কিছুই নেই। ফাঁকা ঘরটা যেন ব্যঙ্গ করে ওঠে দ্বীপকে। হঠাৎ সেই চাপা গোঁ গোঁ শব্দটা আবার কানে আসে ওর। তবে এতক্ষণে শব্দটার উৎস বুঝতে পেরেছে ও। শব্দটা আসছে সংলাপের কাছ থেকে। আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে নিঃসাড়ে শুয়ে আছে ছেলেটা। ওর শরীরে নড়াচড়ার কোনো লক্ষণই নেই। একটা হাত শুধু কম্বলের বাইরে বেরিয়ে। ফ্ল্যাশ লাইটের আলোয় সেই হাতটার দিকে চোখ পড়ে দ্বীপের, আর পড়তেই চমকে ওঠেও। অদ্ভুত ফ্যাকাশে শীর্ণকায় বিবর্ণ একটা হাত। হঠাৎ এক ঝলক দেখে মনে হয় সেই হাতের মালিকের দেহে যেন আর এক ফোঁটাও রক্ত অবশিষ্ট নেই, আর সেই হাতে পড়া রয়েছে একটা মাকড়ি, একটা মোটা লাল রঙের মাকড়ি, যেটা দ্বীপের ভীষণ চেনা। কিন্তু জিনিসটাকে যেন এখন আগের থেকেও বেশি ঘন লাল দেখাচ্ছে। মনে হচ্ছে যেন সেটার গায়ে টাটকা কাঁচা রক্ত লেপে দিয়েছে কেউ। এটা তো বোধহয় ব্যাগে ছিল, এখানে সংলাপের হাতে এলো কি করে? ও, তার মানে ওকে ভয় দেখানোর চেষ্টা চলছে। সত্যি এরা পারেও বটে। ভাবতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্বীপ। নে হয়েছে, অনেক হয়েছে, আর ভয় দেখাতে হবে না। হালকা গলায় কথাটা বলে সংলাপকে মৃদু ধাক্কা দেয় দ্বীপ। যদিও সংলাপের থেকে কোনো উত্তরই পাওয়া যায় না। বিছানার উপর পাশ ফিরে চুপচাপ একইভাবে শুয়ে আছে সে। মুখ থেকে হালকা একটা গোঙানির মতো শব্দ ভেসে আসছে কেবল। আরে মাঝরাতে সব কি বাওয়াল শুরু করছিস বে? হ্যাঁ, আর ধৈর্য রাখতে পারে না দ্বীপ। এক
টানে কম্বলটা সরিয়ে দেয় সে। কিন্তু কোথায় কি, কোথায় সংলাপ? বিছানার উপর পাতা সাদা চাদরটাতে এখন লেগে আছে চাপ চাপ ঘন রক্তের দাগ, আর কম্বলের একপাশে পড়ে আছে কবজি থেকে আলাদা করা একটা মানুষের কাটা হাত। কাঁচা রক্তের ভ্যাপসা আষ্টে গন্ধ দ্বীপের নাকে এসে ঝাপটা মারে। মুহূর্তে সমস্ত শরীরটা গুলিয়ে ওঠে ওর। নিজের অজান্তেই ওর গলা চিরে বেরিয়ে আসে একটা গগনবিদারী আর্তনাদ। পর মুহূর্তেই ভেজানো দরজাটার উপর প্রায় আছড়ে পড়ে ওর শরীরটা। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বাংলোর করিডোর পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে দ্বীপ। কিছু দূর যেতেই তমকে দেখতে পায় ও। করিডোরের অন্ধকারে মিশে চুপচাপ একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ও ওখানে কি করছে? কিন্তু এত কিছু ভাববার সময় পায় না দ্বীপ। সংলাপকে খুঁজতে হবে। ওর বিছানার উপর দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই এক মুহূর্তের জন্য দ্বীপের মাথাটা যেন টলে যায়। অন্ধকারে দাঁড়িয়ে থাকা তমর শরীরটাকে প্রায় ঝাঁকুনি দিয়ে হাঁপাতে হাঁপাতে উন্মত্তের মতো বলে ওঠে দ্বীপ। তারপর তমর উত্তরের অপেক্ষা না করে ওকে এক প্রকার টেনে নিয়ে চলে ওদের ঘরের দিকে। ঘরের দরজাটা এখন হাট করে খোলা। শিরশিরে ঠান্ডা হাওয়া ভিজিয়ে দিচ্ছে তার খোলা পাল্লা দুটোকে। বরফের কুচির মতো অন্ধকার বাতাস কেটে যেন বসছে গায়ে। কিন্তু আপাতত সেসবে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করে না দ্বীপ। ঘরের বাইরের খোলা দরজাটার সামনে এক মুহূর্ত থমকে দাঁড়ায় ও। তারপর কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় দরজার দিকে। ঘরে ঢুকে পিছন ফিরে তমকে ডাকতে যায়, কিন্তু পিছন ফিরতেই আবারও অবাক হতে হয় ওকে। দরজার বাইরের ফাঁকা করিডোরটা যেন শূন্য দৃষ্টিতে ওরই দিকে তাকিয়ে। কেউ কোথাও নেই। একটু আগেই তো ছিল এখানে। এরই মধ্যে কোথায় চলে গেল ছেলেটা? দ্বীপের গলায় আতঙ্কের ছাপটা এবার আরো বেশি গাঢ় হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তেই কাঁধের কাছে একটা শীতল নিঃশ্বাসের স্পর্শ অনুভব করে ও। চেনা একটা গ্যাস ঘ্যাসে ভাঙা কণ্ঠ ওর একদম কানের কাছে মুখ এনে ফিস ফিসে স্বরে বলে ওঠে, कहा था ना उधर नहीं जाने का, मना किए था ना। क्यों तोड़ी उसकी नींद? क्यों? মুহূর্তে পিছনে ফেরে দ্বীপ, কিন্তু কেউ তো নেই। কে আছো? কে আছো এখানে? সামনে এসো, সামনে এসো বলছি। দ্বীপের গলার স্বর কেঁপে যায়, আর তখনই ওর চোখ যায় একটু আগের ছেড়ে আসা নিজের বিছানাটার দিকে। জানালার সামনের আকাশটায় কোথা থেকে যেন এক ফালি মেঘ এসে জড়ো হয়েছে। সেই কালো মেঘের ছায়ায় চাঁদের রূপলি আলো ঢাকা পড়েছে। পরিবর্তে এক রাশ অন্ধকার এসে বাসা বেঁধেছে সেখানে। তবুও আবছা অন্ধকারে বিছানার উপর বসে থাকা অবয়বটা নজর এড়ায় না দ্বীপের। কে ওখানে? উত্তর আসে না। দ্বীপের ষষ্ঠ ইন্দ্রিয়কে জানান দেয় ওদিকে আর এক পাও যাওয়া উচিত হবে না। কেউ যেন ফিস ফিস করে ওকে বলে ওঠে, এগিও না, আর এগিও না। তবুও কি এক অদম্য আকর্ষণে ওর পা দুটো যেন ওকে টেনে নিয়ে চলে বিছানাটার দিকে। সেখানে এখন অন্ধকারে মাথা নিচু করে বসে আছে একটা মানুষ। হাতে ধরা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা তার দিকে ঘোরায় দ্বীপ। ধীরে ধীরে মাথা তোলে মানুষটা। ফ্ল্যাশ লাইটের উজ্জ্বল সাদা আলোয় পরিষ্কার দেখতে পায় দ্বীপ, আর ওর গলা চিরে বেরিয়ে আসে একটা দলা পাকানো আর্তনাদ।
পর মুহূর্তেই হাত থেকে ছিটকে পড়ে মোবাইলটা, কিন্তু ক্ষণিকের ভগ্নাংশ মুহূর্তেও তাকে দেখতে পেয়েছেও একটা মানুষ, তার ভীষণ চেনা সংলাপ। সারা দেহে পোশাকের কোনো চিহ্ন নেই, নগ্ন শরীরটা দেওয়ালের দিকে ফেরানো, কিন্তু মাথাটা সামনের দিকে, একপাশে কাত হয়ে আছে সেটা। তার মুখ থেকে গড়িয়ে আসছে তাজা লাল রক্ত। বিকৃত একটা পৈশাচিক হাসি ফুটে আছে তার মুখে, আর চোখ দুটো একদম স্থির। সেই চোখে কোনো মনি নেই, ফ্যাকাশে মরা মাছের মতো ধবধবে সাদা মণিবিহীন দুটো নিষ্প্রাণ চোখ স্থির হয়ে দ্বীপের দিকেই তাকিয়ে ওকেই দেখছে। আতঙ্কে দিশেহারা হয়ে মুহূর্তে এক ছুটে পালানোর চেষ্টা করে দ্বীপ, কিন্তু দরজার কাছে অব্দি পৌঁছতে পারে না। তার আগেই চটচটে আঠালো কি একটা পদার্থে পাটা পিছলে যায় ওর। টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে শরীরটা, আর একটা আঁশটে লবণাক্ত গন্ধে ওর ভেতরটা গুলিয়ে ওঠে। তখনই সাপের মতো হিস হেসে শীতল স্বরে কেউ যেন হেসে ওঠে। मरोगे सब मरोगे। দ্বীপ চিৎকার করতে চায়, কিন্তু পারে না। আর তারপরই নিজের পায়ের উপর ভিজে স্যাঁতস্যাঁতে অস্তিত্বটা অনুভব করেও। সাপের মতো ঠান্ডা পিচ্ছিল হিলহিলে কি একটা জিনিস একটু একটু করে উঠে আসতে চাইছে ওর পায়ের পাতা বেয়ে। অন্ধকারে জিনিসটাকে চোখে দেখতে না পেলেও সেটা যে ঠিক কি তা বুঝতে একটু অসুবিধা হয় না। একটা হাত কবজি থেকে কেটে আলাদা করা, একটা ফ্যাকাশে শীর্ণকায় বিবর্ণ হাত, আর সেই হাতে পরা আছে একটা লাল মাকড়ি। এক ঝটকায় জিনিসটা পা থেকে ছুঁড়ে ফেলে টালমাটাল পায়ে কোনো মতে মেঝে থেকে উঠে দাঁড়ায় দিই। তারপর হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রায় উন্মাদের মতো ছুটতে থাকেও। ওর মনে হয় ঠিক ওর পিছনেই ধেয়ে আসছে নরকের আদিম অন্ধকার। প্রায় মিনিট 15 ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর পর যখন হুঁশ ফেরে, নিজেকে বাংলোর গেট ছাড়িয়ে বড় রাস্তার বাঁকটার কাছে আবিষ্কার করে দ্বীপ। জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস নেয়। কনুয়ের কাজটা কোথাও একটা ঘষা লেগে অনেকটা ছড়ে গিয়েছে, বেশ জ্বালা জ্বালা করছে, কিন্তু আপাতত সেসব নিয়ে মাথা ঘামানোর মতো মানসিক অবস্থা ওর নেই। একটু আগে বাংলোয় দেখা ঘটনাগুলোকে যুক্তি দিয়ে সাজানোর প্রাণপণ চেষ্টা করেও, কিন্তু পারে না। তবে কি হ্যালুসিনেশন? সবটাই কি ওর মস্তিষ্কের উর্বর কল্পনা? কিন্তু এই চোখ দুটো মুহূর্তে দ্বীপের সামনে ভেসে ওঠে ফ্যাকাশে মরা মাছের মতো ধবধবে সাদা মণিবিহীন একজোড়া নিথর নিষ্প্রাণ চোখ। তার ঠোঁটের কোণে লেগে আছে বিকৃত এক জান্তব হাসি। না, এ চোখের ভুল হতে পারে না। কল্পনা কি এত নৃশংস আর জীবন্ত হয়? রাস্তার পাশে সারি দিয়ে দাঁড়িয়ে আছে পাইনের নিস্তব্ধ জঙ্গল। রাত্রির কুয়াশা মাখা অন্ধকার যেন কি এক অনন্ত প্রতীক্ষা বুকে নিয়ে নিঃশব্দে প্রহর গুনে চলেছে সেখানে। সেদিকে তাকিয়ে দ্বীপের গোটা গাটা কেমন ছমছম করে ওঠে একবার। এখানে দাঁড়িয়ে থাকিস না, চল আমার সঙ্গে। হঠাৎ পিছন থেকে ভেসে আসা একটা পরিচিত কণ্ঠস্বরে
চমক ভাঙে দ্বীপের। পিছন ফেরেও তম আবছা অন্ধকারে মুখটা স্পষ্ট দেখতে না পেলেও ওকে চিনতে অসুবিধা হয় না দ্বীপের। ওর ঠিক পিছনেই কখন যেন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। আয়, আমার সঙ্গে আয়। ঘন অন্ধকারে ঢাকা পাইন বনটার দিকে হাঁটা দেয় তম। দ্বীপের মাথায় কিচ্ছু ঢোকে না। কয়েক মুহূর্ত সেভাবেই চুপ করে দাঁড়িয়ে থাকে। তম পিছন ফিরে আবারও ডাক দেয়, কিরে, দাঁড়িয়ে রইলি কেন? আয় আমার সাথে। কি হলো? আয়। ওর গলাটা যেন ঈষৎ কর্কশ শোনায়। দ্বীপের মাথায় মুহূর্তে অনেকগুলো প্রশ্ন খেলা করে যায়, কিন্তু তমর গলায় এমন কিছু একটা ছিল যে সেসব কিছুই আর জিজ্ঞাসা করা হয় না ওর। প্রায় যন্ত্রচালিতের মতো তমর পিছু পিছু আবছা অন্ধকারে মোড়া পাইন বনের দিকে নিঃশব্দে এগিয়ে চলে ও। পাহাড়ি গুল্ম লতা আর ডালপালার মাঝে সবুজ বনজ গন্ধ। বড় বড় পাইন গাছের বিস্তৃত শাখা প্রশাখার ফাঁক ফোঁকর দিয়ে মৃদু ঝিরঝিরে একটা ঠান্ডা বাতাস বইছে। দ্বীপের ঠিক সামনে রাত্রির অন্ধকার চিরে নিঃশব্দ পদক্ষেপে এক পা করে অনির্দিষ্ট কোনো গন্তব্যের পথে এগিয়ে চলেছে তমনীশ। হঠাৎ মাদলের একটা মৃদু ঝিম ধরা দ্রিম দ্রিম শব্দ কানে আসে ওর। খুব কাছেই কোনো জায়গা থেকে আসছে শব্দটা। খুব খেয়াল করে শুনলে বোঝা যায় একটা অদ্ভুত নিজস্ব তাল আছে বাজনাটা। আর মাদলের সেই শব্দের সাথে সুর মিলিয়ে খুব ক্ষীণ স্বরে কারা যেন সমবেত কণ্ঠে অদ্ভুত দুর্বোধ্য ভাষায় কি সব মন্ত্র উচ্চারণ করে চলেছে। দ্বীপের মনে হয় এই নির্দিষ্ট শব্দটা, মাদলের এই দ্রিম দ্রিম সুর, এই দুর্বোধ্য মন্ত্রোচ্চারণের শব্দ সে আগেও কোথাও শুনেছে, কিন্তু কোথায় সেটা কিছুতেই মনে পড়ে না ওর। মাদলের শব্দ যখন শোনা যাচ্ছে তখন ধারে কাছে নিশ্চয়ই কোনো আদিবাসী গ্রাম আছে। কথাটা ভাবতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দিই। মনে হয় এতক্ষণ ধরে অনুসরণ করে চলা বুনো গুমোট অন্ধকারটা অবশেষে ওর পিছু ছাড়বে। একটু আলো, একটু মানুষের কোলাহল শোনার জন্য ওর প্রাণটা ছটফট করে ওঠে যেন। আর তখনই তমর দিকে চোখ যায় ওর। কোনো একটা কারণে জঙ্গলের ঠিক মাঝামাঝি একটা জায়গায় হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েছে সে। এই মুহূর্তে দ্বীপের ঠিক কিছুটা দূরে ওর দিকে পিছন ঘুরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তম। দ্বীপের গলার স্বর বোধ করি তমর কান অবধি পৌঁছয় না। আগের মতোই নিশ্চল ভঙ্গিতে অন্ধকার গায়ে মেঘে চুপচাপ দাঁড়িয়ে থাকে তমনীশ। কেমন যেন আবছা দেখায় ওর শরীরটা। ধীরে ধীরে ওর দিকে কয়েক পা এগিয়ে যায় দ্বীপ। হঠাৎ অদ্ভুত একটা তীব্র অথচ ভারী মিষ্টি বুনো গন্ধ এসে নাকে ঝাপটা মারে ওর। এ গন্ধটা দ্বীপের ভীষণ চেনা। মুহূর্তের জন্য মাথার ভিতরটা ঝিমঝিম করে ওঠে। কখন যেন মেঘের আড়াল চিরে পাইনের ঘন চাঁদোয়া ভেদ করে এক ফালি বিবর্ণ চাঁদের আলো এসে পড়েছে। সেই মৃদু জ্যোৎস্নালোকে তাকে পরিষ্কার দেখতে পায় দ্বীপ। তার ঠোঁটের কোনায় লেগে আছে অদ্ভুত একটা মিহি নরম হাসি। সে হাসছে, ওর দিকে তাকিয়েই হাসছে।
কিন্তু এ কাকে দেখছে ও? এ তো তমনীশ নয়। কোমর অবধি নেমে আসা কিলবিলে বিষধর সাপের মতো এক মাথা ঢেউ খেলানো চুল, বাতাসের ঝাপটায় হালকা হালকা উঠছে তারা। নারী মূর্তির পরনে একটা কাচুলি আর কোমর বন্ধনী ছাড়া আর কিচ্ছু নেই। বুকের উদ্ধত খাঁজে দ্বিধাহীন স্পর্ধায় জেগে আছে যৌবনের বিষাক্ত হাতছানি। এক পা করে দ্বীপের ভীষণ কাছে ঘনিয়ে আসে সে। তার শীতল নিঃশ্বাসের স্পর্শে ওর বুক ভারী হয়ে ওঠে। সেই মিষ্টি বুনো গন্ধটা আরো তীব্র মনে হয় ওর। হঠাৎ জঙ্গলের আকাশে বাতাসে মাতাল হিল্লোল তুলে খিলখিল করে হেসে ওঠে সেই অচেনা রহস্যময়ী। পর মুহূর্তেই দ্বীপকে ছাড়িয়ে বেশ কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় সে। তারপর হাতছানি দিয়ে কাছে ডাকে ওকে। তার ঠোঁটের কোণে তখনও সেই মদির হাসির ছোঁয়া। দ্বীপের মনে হয় নিজের সত্তার উপর আর বিন্দু মাত্র নিয়ন্ত্রণ নেই ওর। সে ডাকছে, যেতে হবে, ওকে যেতেই হবে। মাটি থেকে বড় জোর হাত চারেক উঁচু একটা ছোট পাথরের গুহা। গুহার ঠিক সামনেটায় লাল কাপড় জড়ানো কয়েকটা মাঝারি সাইজের পাথর দাঁড় করানো। আবছা অন্ধকারেও জায়গাটা চিনতে ভুল হয় না দ্বীপের। দেবী সুখিয়ামচির মন্দির। কিন্তু পবনধুরার সেই জঙ্গল আর পাথরের গুহাকে তো আজ দুপুরেই অনেক দূরে ছাড়িয়ে এসেছে ওরা। তবে সংলাপের বলা কথাটা চকিতে মনে পড়ে যায় ওর। শুধু আমরা নই, সেও এসেছে আমাদের সাথে। ঠিক কি বলতে চেয়েছিল সংলাপ? দূর থেকে দেখা যাচ্ছে পাথরের ছোট্ট গুহাটাকে। গুহার সামনে ডালপালার আড়ালগুলো এখন আর নেই। মাদলের সেই ঝিম ধরা দ্রিম দ্রিম শব্দটা এখন আরো জোরালো শোনাচ্ছে। গুহার ভেতর থেকেই আসছে শব্দটা। সাথে শোনা যাচ্ছে অগুন্তি মানুষের সমবেত কণ্ঠস্বর। দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণের মতো সুর করে কি যেন পড়ে চলেছে তারা। দ্বীপের থেকে একটু দূরে দাঁড়ানো নারী মূর্তি হঠাৎ থমকে দাঁড়ায়। ধীর পদক্ষেপে এগিয়ে যায় গুহার দিকে। গুহার ঠিক সামনে দাঁড়িয়ে পিছন ফিরে হাতছানি দিয়ে কাছে ডাকে দ্বীপকে। দ্বীপের ষষ্ঠ ইন্দ্রিয় বারবার ওকে সতর্ক করে, নিষেধ করে সেই ডাকে সাড়া দিতে। কিন্তু তার ডাক যেন অমোঘ নিয়তির মতো এড়িয়ে যাবে সেই সাধ্য ওর কোথায়। মোহগ্রস্তের মতো পায়ে পায়ে গুহাটার দিকে এগিয়ে যায় দ্বীপ। গুহার ভেতর থেকে ক্ষীণ একটা হলদে আলোর রেখা দেখা যাচ্ছে। গুহার ভেতরের সেদিনের সেই ভ্যাবসা গন্ধটা এখন যেন আরো বেশি উৎকট, আরো বেশি তীব্র মনে হচ্ছে। নূপুরের রিমঝিম শব্দ তুলে নির্দিষ্ট ছন্দে দ্বীপের ঠিক সামনে সামনেই চলেছে সেই আদিবাসী রমণী। পথ দেখিয়ে নিয়ে চলেছে তাকে, কিন্তু কোথায় নিয়ে যেতে চায় সে কথা ভাবার অবকাশ পায় না দ্বীপ। তার আগেই ও এসে পৌঁছয় সেই বড় ফাঁকা জায়গাটায়। জায়গাটা ঠিক মাঝ বরাবর শুকনো ডালপালা জড়ো করে আগুন জ্বালানো হয়েছে। সেই লেলিহান আগুনকে ঘিরে গোল করে দাঁড়িয়ে আছে জনা কয়েক লোক। সম্ভবত এরাই এতক্ষণ ধরে দুর্বোধ্য ভাষায় সেই সব বিচিত্র মন্ত্র পাঠ করে চলেছিল। কিন্তু তাদের উপস্থিতি অনুভব করতেই হঠাৎ যেন চুপ করে গেল।
আগুনের হলদে শিখা গুহার দেওয়ালে পড়ে আলো আঁধারির এক অদ্ভুত বিচিত্র মায়াজাল রচনা করেছে। অবাক চোখে ভালো করে গুহার ভেতরটা লক্ষ্য করে দ্বীপ। কিন্তু আশ্চর্য, আজ আর সেই পাথরের দেবী মূর্তিকে কোথাও চোখে পড়ে না ওর। পাহাড়ে তো এমন কতই আদিবাসী গুহা থাকে, তবে কি এটা অন্য কোনো জায়গা? তবে চিন্তাটা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই ওর চোখ যায় অদূরেই দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে। লোকগুলোর কারো পরনেই পোশাকের চিহ্ন মাত্র নেই, সম্পূর্ণ নগ্ন দেহে দাঁড়িয়ে আছে তারা। লোকগুলো ধীরে ধীরে পিছনে ফেরে, তাদের শরীর এখনো দ্বীপের পিছন দিকেই ফেরানো। সামনে ঘুরেছে কেবল তাদের মাথাটা, সেগুলো এখন একপাশে কাত হয়ে আছে। তাদের ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে আসছে চটচটে আঠালো এক লালচে তরল। জান্তব পৈশাচিক হাসিতে বিকৃত হয়ে আছে তাদের মুখ, চোখগুলো স্থির। সেই চোখে কোনো মনি নেই। প্রচণ্ড আতঙ্কে বিবশ হয়ে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে দ্বীপের চোখ যায় সেই আগুনের দিকে। বিশ্রী পোড়া একটা আঁশটে গন্ধ এসে ঝাপটা মারে ওর নাকে। হলদেটে আগুনের ক্ষুধার্ত লেলিহান শিখায় সেখানে এখন কিছু একটা পুড়ছে। একটা হাত, কবজি থেকে কেটে আলাদা করা একটা মানুষের হাত। সেটায় পরা আছে একটা মোটা লাল মাকড়ি। হাতটা ঠিক কোড়ে আঙুলের কাছটায় একটা কাটা দাগ, ঠিক যেমনটা দ্বীপের হাতে আছে। একটু একটু করে পুড়ে কালো হয়ে যাচ্ছে তার চামড়া পোড়া গন্ধে ধীরে ধীরে ভারী হয়ে উঠছে বাতাস। আর সহ্য করতে পারে না দ্বীপ। মৃত্যুকে হয়তো তবুও মেনে নেওয়া যায়, কিন্তু এই পৈশাচিক বিভীষিকার হাতে নিজেকে কিছুতেই তুলে দিতে পারবে না সে। আর একটাও কথা ভাবতে পারে না দ্বীপ। বিন্দু মাত্র অপেক্ষা না করে গুহার মুখ বরাবর ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করে। আর ওর পেছন পেছন গুহার পাথরের দেওয়ালগুলোতে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ছুটে চলে একটা ঘ্যাস ঘ্যাসে বিকৃত বৃদ্ধ কণ্ঠস্বর। मरोगे, सबके सब मरोगे, मरोगे, सब मरोगे। তবুও আর পিছন ফিরে তাকায় না দ্বীপ। দৌড়তে দৌড়তে ছোট হয়ে আসা অপশ্রিয়মান শরীরটার দিকে তাকিয়ে থাকে শুধু একজোড়া নিষ্পলক চোখ। সেই চোখে বিদ্যুৎ ঝলকের মতো খেলে যায় একটা দমকা চোরা হাসির স্রোত। জঙ্গলের বুক চিরে দিশাহীনভাবে উন্মত্তের মতো দৌড়তে থাকে দ্বীপ। ও জানে না ঠিক কত দূর যেতে হবে, শুধু জানে পালাতে হবে, অনেক অনেক দূরে পালাতে হবে ওকে। কিন্তু ও জানে না এই জঙ্গল ছেড়ে আর কোনোদিন অন্য কোথাও যাওয়া হবে না ওর। সে এসেছে ওকে নিয়ে যেতে, ওর স্পর্শেই তো জেগে উঠেছে সে। দ্বীপ চেয়েছিল তার চিহ্ন নিয়ে যেতে, কিন্তু ও জানত না তার চিহ্নের প্রতীকে আঁকা আছে কেবল গাঢ় রক্তিম মৃত্যু। পৃথিবীর যে কোনো প্রান্তে চলে গেলেও তার ডাকে সাড়া ওকে দিতেই হবে। অতন্দ্র প্রহরীর মতো আমৃত্যু জেগে থাকে সে, ছায়াময় অন্ধকারের মতো নিঃশব্দে অনুসরণ করে। তাকে ফেরানো যায় না, সে একা ফেরে না। শুনছিলেন শ্রীয়ের কলমে সুখিয়া মুচির জঙ্গলে। গল্প পাঠেছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে দেবদত্ত, এনামুল এবং কৌশিক। শব্দ ও আবহ সংযোজনে শ্রীজাত।
সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।